ধরে রাখবে ওই কারেন্ট যদি হাতে টাচ ধরে রাখবে ওটা ধরে রাখবে না, ওটা 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ভস্ম করে দেবে। তুই ও তো আমি মরে যাচ্ছিলাম ওই 11 তোলাছিলাম বলে বেঁচে পড়ে গিয়ে আছে বেতনের থেকে ওটা কত 223 কত 203 4 3 4 3 4 নয় অব্দি হয়েছিল না 5 অবধি 8 অবধি 8 9 9 9 নয় অব্দি এই বেজার কত অঙ্ক আছে, দুটো না তিনটে? দুটো দুটো করো, তারপরে পরে পেয়েছি এমসি। মা আর অঙ্ক ওগুলো হচ্ছে 2.5 প্লাস সাইজ না, কত বড় অঙ্ক রাখবে, কত কত বড় অঙ্ক রাখবে না। অঙ্ক ও করবে তাও তুমি করে জানতে পারবে না সেটা আমি পরে বলবো এখন। দাদা অভিজ্ঞতা আছে যা দিন ফিরে গেলাম তো আবার না, এটা কাছে ধরলে কি হবে 500 চুন ঠিক আছে। নতুন হয়ে যেত ও দা খুব গরম লাগে কার গরম লাগছে? আমার কেন গরম লাগছে? গরম লাগে যেখানে ভিতরে হাত ছোট লাগে দিদির ফোনে বাবার জিমেল খুলতে হয় তবে গেল বাবার জিমেল পাসওয়ার্ড দিতে হয় এসব এই মিষ্টি দিলাম এই তাই তো দাদা আমি জানি না। আচ্ছা আচ্ছা দিদির ফোনে বাবার জিমেলটা লগ ইন করছে তারপরে তাও নিজে কোনো ঠিকানা নেই, এখন দিদিকে ট্র্যাক করবে। নিজের আগে গার্ডেন দরকার বিশাল গার্ডেন দরকার এটা যে আমাদের লম্বা মানুষ করছে, ওটা তো সফটওয়্যার আছে হ্যাঁ এই ওইটা তো হচ্ছে ভালো যাদের একদম ফুল সফটওয়্যার লাগবে তারা ওটাই চাকরি পাবে আচ্ছা হালকা সফটওয়্যার আছে তারা এনে দেবে কালকে সরল করতে গিয়ে যাবে না আস্তে আস্তে সবার আগে ফোন এসেছিল ওইটার জন্য যে আমি দিয়ে খাচ্ছি, আমি আসছি। টুকার আমি আগে তো কেটে দিচ্ছে কেটে দিচ্ছিলাম কাটতে দেবে, ফোন এনে কাটবে। আর হলো মানে আরে করবে একটু এই এই পিছনে এই গল্প গুজব যদি করো তাহলে আর পড়ার দরকার নেই, করে দিচ্ছি। গল্পগুলো না করে বসে বসেটা বলে নিয়ামত চাচা করবি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করে 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করে, মানে ব্যবসাতে খাটালে ব্যবসার মধ্যে আরো 40,000 টাকা দিলে, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। আচ্ছা, তাহলে বছরে সে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে গিয়ে কত টাকা পাবে? দেখো এই অঙ্কটা দেখো মাঝখানে বলছে 6 মাস পরে, তো যখন এরকম মাঝখান থেকে মানে কয়েক মাস পরে টাকা দেয় বা টাকা তুলে নেয়, তখন টোটাল হিসাবটা কি করতে হয়? 1 মাস, তাই না? তাহলে আমরা কি লিখবো? নিয়ামত চাচাটাকে বলবো নিয়ামত চাচা, নিয়ামত চাচা 1 বছরে লাভ, 1 মাসে পেতে মূলধন নিয়োগ করবে। কত মূলধন নিয়োগ করবেন দেখুন। দেখো প্রথমে আছে নিয়ামত চাচা 30,000 টাকা ব্যবসায় দিয়েছে। এখন বড় দেখি 30,000 টাকা কতদিন ছিল ব্যবসা? 6 মাস কেন পরের 6 মাস ছিল না? হ্যাঁ টাকা তুলেছে কে? ওই টাকা তুলেছে হচ্ছে করবি করবি দিদি, নিয়ামত চাচা টাকা তুলে নিয়েছে। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে কি নিয়ামত চাচা যে প্রথমে 30,000 টাকা ছিল ব্যবসার, সেটা ব্যবসার মধ্যেই ছিল এবং 1 বছর পুরোটা কেটেছে, তাই এই জন্য এটাকে 12 দিয়ে আমরা গুণ করবো প্লাস এর সঙ্গে 6 মাস পরে নিয়ামত চাচা আরো কত টাকা দিয়েছিল? 40,000। বলো শ্রেয়া, এই 40,000 টাকাটা কত মাস কেটেছে? 6 মাস। এটাকে আমরা 6 দিই। এখন 3 বার 36, 1 2 3 4 5 0 আর 4 6 24, 1 2 3 4 0, মানে 4 0 4 0 কম 4 আর 0 ও আছে এখানে 34, ঠিক আছে, তাহলে 4 আর 6
8 পরে যাচ্ছে 6 পরে দিন 5 চলো আচ্ছা তাহলে নিয়ম হচ্ছে যে কত টাকা দিলেন এক বছরের ইনকাম হচ্ছে টোটাল এক মাসে মানে 60 লাখ টাকা না 6 লাখ টাকা 6 লাখ টাকা। আচ্ছা এবং করবিধি এক বছরের লাভ এক মাসে পেতে মূলধন নিয়োগ করবে। আচ্ছা কত করবে করবিধি হচ্ছে প্রথমে 50,000 টাকা দিয়েছিল 50,000 টাকা দিয়েছিল 50,000 টাকা দেওয়ার পর 6 মাস কেটে গেল তারপরে থেকে 10,000 টাকাও তুলে নিল। তার মানে 50,000 টাকা প্রথম 6 মাস কেটেছে কিন্তু তার পরের 6 মাস কি হলো 50,000 থেকে কত টাকা তুলে নিলে 10,000 তাহলে পুরো থাকলো কত পুরো থাকলো কত 40 সকালের দিকে ঠিক আছে আমি তো আচ্ছা এবার দেখো আচ্ছা এবার ধরো 6 মাস পরে যেহেতু 50,000 থেকে 10,000 টাকা তুলে নিল তাহলে এই করবিধির আসল টাকা থাকলো কত 40,000 এই 40,000 পরে 6 মাস কেটেছে না এই রেটু 6 তাহলে 5 6 30 4 0 4 6 24 4 0 তাহলে হচ্ছে কত 4 0 4 0 কমন 1 2 3 4 4 আর 0 তে 4 3 2 5 আর 56 540 60 অনেক মূল্য দাদা অর্ডার 54 পরে 4 এগুলোতে 4 এগুলো এখানে 5টা এখানে 4 ঠিক আছে তাহলে নিয়ম হচ্ছে যে মূলধন 600,000 টাকা করবিধি 54 না 540,000 টাকা এখন আমরা বার করবো অনুপাত তাহলে নিয়ম হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবো অনুপাত বার করার সময় কখনো লিখবো না যে তাদের মূলধনের অনুপাত ঠিক আছে লিখবো পরিষ্কার করে নাম লিখেই করবো কারণ ফার্স্টে যে থাকবে তার টাকা সেকেন্ডে যার নাম থাকবে সেকেন্ডে তার টাকা ওই জন্য নাম লিখতে হবে নিয়ম হচ্ছে চাও করবিধি নিযুক্ত মূলধনের অনুপাত তাহলে নিযুক্ত মূলধন কত হচ্ছে 600,000 ইস্টু 540,000 তাহলে 4 0 4 0 কেটে গেলে হতে হবে 60 ইস্টু 54 এটাকে কত দিয়ে কাটবো 3 দিয়ে 60 3 দিয়ে 54 দিয়ে যাবে তাহলে 3 দিয়ে 20 আর 3 দিয়ে এটাকে এবার 2 দিয়ে হবে 2 দিয়ে বলে 10 2 দিয়ে বলে 9 তাহলে 10 ইস্টু 9 তাহলে নিয়ম হচ্ছে যার ভাগে পড়ছে 10 করবিধি ভাগে পড়ছে 9 কি লিখবো অর্থাৎ বছরের শেষে নিয়ম হচ্ছে যে লভ্যাংশ বছরের শেষে নিয়ম হচ্ছে যা লভ্যাংশ পাবে আচ্ছা বছরের শেষে ওটা লাভ হয়েছিল কত টাকা ওইদিকে বলো বুঝছি একটা না তাই তো বললাম আচ্ছা এটা নিয়ম হচ্ছে যার জন্য
কতগুলো যেটা যোগফল কত 19 টোটাল টাকাকে 19 ভাগে ভাগ করা হবে এই নিচে 19 নিচে যোগ হয়ে গেল এই টাকার মধ্যে নিয়ামক টাকা ভাগ কত 10 তাই 2010 বুঝে গেল এটা হচ্ছে আনুপাতিক লাভ ঠিক আছে তাহলে শিখেছো আর বড় হয়ে গেলে আনুপাতিক ভাগার না ভাগ হার আর 19 দিয়ে 19,000 কাটলে 1,000 হবে আর 10 দিয়ে 1,000 গুণ করলে 10,000 হবে লাভ দিয়ে তো দেখো হ্যাঁ হ্যাঁ বুঝে দিয়েছি দেখুন সমান সমান 10 আর 1 10,000 আর কি থাকলো অর্থাৎ করবি 9,000 টাকা 10,000 টাকা অংশ পাবেন কত হবে 9/19 ইন্টু 20,000 টাকা 19 দিয়ে 20,000 কাটলে 1,000 হলো 9,000 এরপরে উত্তরটা দিয়ে বুঝলে কি বলতে এইগুলো তোমরা শিখছো এই কারণে অনেকে তো ব্যবসা শুরু করে দেয় পরবর্তীতে না ব্যবসার হিসাব রাখতে পারে না। কোথায় কি টাকা চলে গেল কত লাভ হওয়া উচিত সেইগুলোর জন্য থাকে যে চার্টার্ড অ্যাকাউন্ট আরে অঙ্কটা বেশি করে নাও। কোথায়? বাহ, ছি, ছি, তুমি খেলে নাকি? দুটো খেলছে এগুলো এগুলো তো শুরু এগুলো কি হলো তোমাদের বয়সে সেগুলো বিগ আছে আর ওই যে বন্ধু বলবে চলো আজকে ছাপে ওটাই বলা আমাকে বলি বলো কে ছিল হ্যাঁ সিদ্ধার্থ ছিল আমি সিদ্ধার্থ এই বয়স থেকে হয় সব থেকে বেশি এইটের বাচ্চা স্কুল থেকে পালিয়ে যায় দেখো মাথায় চিন্তা হয়ে যায় ওই আর কি পাশে করছে দাদা বিড়ি খাচ্ছে মানে একটু চিন্তা ঠিক আছে দাদা বিড়ি খাচ্ছে মাথায় চিন্তা রিল্যাক্স হয়ে জি। যায় তাও একটা আগের দিন এই তোমাদের এখানে ও তো দেখাও ও দুর্গা পুজো এখানে বসে আছে হ্যাঁ আমি সব ছেলে মিলে সঙ্গে করেছি পেছনের দিক থেকে কাজ সেই কাজ সেই লাইটার আছে এগুলো প্রাইভেট বলতে গিয়ে খারাপ মানে খারাপ ব্যাপার অভ্যাস থেকে যায় আমাকে খেয়ে দিয়ে কাছে ওই তো টাকা খরচ হয়ে যাবে মানে আমার গেম দিলে ওই আরে না তুই একটা ডিলিট করেছিলি একবার বললি আর খেলবো না কোনো। আবার না দিয়েছিস আবার খেলছিস আবার টাকা দিচ্ছি আবার ডিলিট করছি আবার ঢুকলি আবার তারপরে সেটাই মেকে হ্যাঁ হ্যাঁ ওরকমই ডাউনলোড কিন্তু এগুলো তো হাই ওই উইথড্র করা যাবে ব্যাপারটা হচ্ছে মনে করো আমি বলছি ওরা 100 জন ছেলেপেলে আছে পুরো কমেন্ট দিচ্ছে 100 জনের মধ্যে মনে করো 90 জন বলছে যে মাছ মাংস খাওয়া ভালো না মাছ মাংস খাওয়া ভালো না মাছ মাংস খাওয়া ভালো না হয়ে গেল তাহলে 10 জন যারা মাছ মাংস খেতে তারা বলবে হ্যাঁ তাই মাছ মাংস খাওয়া ভালো দেখবে যে গরমকাল যে চলে আসে দেখবে যে কিছু কিছু মহিলা টিভিতে চলে আসে সাবানের ডায়েট সাদা কালো ডাব তো শুরু হতে ছবি দেওয়ার সাবান থাকে না তারপরে এই যে সাবান স্নান করতে সব ডাব সাবান হ্যাঁ এই ডাব সাবান আপনার ত্বকের আগে কোমল এবং মুলায়ম তাই না অন্য সাবান রাখেন শুধু ডাবই রাখেন ও মানে আমি যখন চলেছিলাম তখন সে অ্যাড দিত তোমরা তোমাদের অ্যাড দিচ্ছে বললো যে অ্যাড দিচ্ছে না। যখন কোনো একটা মানুষ কোনো একটা জিনিসকে অনেকবার দেখে ও বিশ্বাস করে নেয় যে কেমন ঘটে যেমন ছোটবেলায় আমরা পড়েছিলাম যে ইলেকট্রন ওই পরমাণুর কেন্দ্রের মধ্যে ইলেকট্রন থাকে তার কাছে ঘুরপাক ঘুরপাক খায় জীবনের চোখে দেখিনি কিন্তু অনেকবার পড়ার পর আমরা মাথার মধ্যে ভাবলাম যে হ্যাঁ আচ্ছা ইলেকট্রনের কেন্দ্রের প্রোটনগুলো নীল কালারের নিউট্রনগুলো লাল কালারের এটা একটা গোলক আছে তারপরে সবুজ কালারের ইলেকট্রন ঘুরছে তো এইগুলো কিন্তু অটোমেটিক মাথার মধ্যে চলে আসে এই ঘটনা কি বারবার পড়ার ফলে
বললা বিড়ি আছে তো তার বিড়ি দিয়ে। বিড়ি খাওয়া ভালো। আর খাওয়া দাওয়ার পয়সা দিচ্ছে ভালো, কোনো অসুবিধা নেই। 11 নম্বর প্রশ্ন। এই কোশ্চেনটা একটু বেশি ম্যাচার এই আমাকে বেশি বড় করেছো? আপনি সবাই গেছে? হ্যাঁ আচ্ছা 11টা দেখো। প্রথমেই বলেছে 11 নম্বর অঙ্ক বড় কে বলেছে? আমি যদি অঙ্ক হ্যাঁ। বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস চালানোর পর নতুন একজন গরিব পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাত সেটা কত তুলে নেয়। মানে হচ্ছে মনে করো আমি 1 লাখ টাকা দিলাম, ও কি 1 লাখ টাকা দিয়ে একটা বাস কিনে 4 মাস চালালো, তারপরে সজল চলে এলো 1 লাখ টাকা নিয়ে যে আমিও চালাবো বাস, বুঝলেন? যে দেখলাম সজল 1 লাখ টাকা নিয়ে চলে এলো, আমরা কি করবো সজলের 1 লাখ টাকা যেটা ছিল সেটাকে ব্যবসার মধ্যে ঢুকে আমার টাকা তোমার টাকা দিয়ে কিছু কিছু করে 1 লাখ টাকা তুলে নিই। বল সব শুরু করা। বলতে পারলাম তো ওইটা হচ্ছে 81,000 টাকার মধ্যে হয়েছে। দিয়ে বলেছে যে বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয় তাহলে লভ্যাংশ থেকে খেয়ে কত টাকা পাবে। সবার প্রথমে বার করতে হবে হচ্ছে কি শ্রীকান্ত সৈফুদ্দিন যে টাকা দিয়েছিল তার অনুপাত গানটা কি? সৈফুদ্দিন। তারপরে যে পিটার মার্কেটে চলে এলো যে ওই অনুপাত দিয়ে 81,000 টাকা তুলে নিতে হবে, তারপরে যে 3 জনের টাকার অনুপাত করতে হবে দিয়ে বলতে হবে। তাহলে আমরা সবার প্রথমে বার করবো যে শ্রীকান্ত সৈফুদ্দিন হচ্ছে শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাত। আচ্ছা 240,000 প্লাস 300,000 ওই কি নিযুক্ত নাকি? নিযুক্ত আচ্ছা 240,000 আচ্ছা এর মধ্যে অনুপাত করতে হবে। তাহলে 4টে শূন্য চলে গেল, তাহলে 24:30। আচ্ছা 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30, 4:5। এবার লিখবো এখন অতএব পিটার অতএব 81,000 টাকা শ্রীকান্ত 81 টাকার মধ্যে কত তুলবে এই অনুপাতে তুলবে 4:5 অনুপাতে। তাহলে শ্রীকান্ত কত তুলবে 4/4 + 5 * 81,000 টাকা। তাহলে 4/4 + 5 হলে 9 * 81,000 টাকা। 9 দিয়ে 81 কাটা গেলে কত হবে? 9 9 81 3 0 4 9 36,000 টাকা। আচ্ছা এরপরে কে থাকলো আমাদের সৈফুদ্দিন। ওরা কি লিখছো? ও ভালো। আচ্ছা সৈফুদ্দিন তুলে নিই। তাহলে সৈফুদ্দিন কত তুলবে? সৈফুদ্দিনের অনুপাতে আছে 5, তাহলে 5/9 * 81,000 টাকা। তাহলে 9 দিয়ে 81 কাটলে কত হলো? 9 9 81,000 টাকা। 5 9 45, 4 5 25।
শ্রীকান্ত 1 বছরের লাভ 1 মাসে পেতে কত নিয়োগ করবে? সবার প্রথমে শ্রীকান্ত নিয়োগ করেছিল কত টাকা? 2,24,000 টাকা। হয়েছে? এবার এই টাকাটা কত মাস খেটেছে? 2,24,000 টাকাটা শ্রীকান্ত কত মাস খাটিয়েছে? 4 মাস। ঠিক? এবার এই 4 মাস পর শ্রীকান্ত কত টাকা তুলে নেবে? 4 মাস পর শ্রীকান্ত তুলেছে 36,000 টাকা। তাহলে এই টাকা থেকে আগে 36,000 টাকাটা আমাকে বাদ দিতে হবে। তাহলে 2 4 ইজি অঙ্ক 2,24,000 থেকে 36,000 বাদ দিলে 40 থেকে 36 হতে 4 তাহলে 2,04,000। যেসব বাচ্চারা বুঝতে পারছেন তাই যোগ ছিল মাস
সবার পেছনে তো তিনটে করে শূন্য আছে না, শূন্যগুলো কি যায়? তাহলে বলো 2 5 9 2 3 4 শূন্য 6 4 8। সবকটাতেই করেছি 2004। হ্যাঁ সবগুলোকে 4 দিয়ে দেখো 99 তো 4 গুণে 8 3 4 39 যাবে আর 8 লাস্টে তো জোর সংখ্যা। না লাস্টে জোড় সংখ্যা ওটা তো 2 দিয়ে যায়, লাস্টে দুটোকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে 4 দিয়ে, আর তিনটাকে যদি একবারে 8 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়ে যায়, ঠিক আছে? আমরা 4 দিয়ে দিই। আচ্ছা 2 দিয়ে 2 একে 2 2 গুণে 4 9 গুণে 8 না 6 গুণে 2 একে 2 6 গুণে আবার 2 তুমি যদি একবারে 4 দিব দিতে হবে। আচ্ছা এই লাইনের পর দেখো আবার 2 দিয়ে যাবে, তো একবারে 8 দিব দিতে হবে। আচ্ছা এই লাইনের পর দেখো 8 আছে না, এই লাইনের পর দেখো এখানে আসলে কত দিয়ে যায় 9 দিয়ে, 4 আর 5 যোগ করলে 9 9 দিয়ে যাবে, 3 4 5 আর 4 9 9 দিয়ে যাবে, তো সবগুলো 9 দিয়ে যাবে, জীবনে পড়ে প্লাস পড়েছিল না সেটাই না স্যার। কালকে ডিসি চাকরি বুঝে যাচ্ছিল মানে এটা হচ্ছে বিষয় আর কি। কোনটা তো কাজে দিতে হবে। আচ্ছা নয় দিয়ে করলে 3 নং 27 6 নং 54 নয় দিয়ে করলে 4 নং 36 5 নং 45 নয় দিয়ে করলে 9 নং 5 দেখো আবার 9 দিয়ে যাবে 4 নং 36 5 নং 45 9 নং, মানে এই আমাদের অনুপাত বেরিয়েছে। এবার আমরা বার করব যে অর্ধেক লভ্যাংশ কত হয়েছিল, ও বাবা খুব বেশি রাখতে তো। লভ্যাংশ হয়েছে মাত্র 39,150 টাকা, এগুলি লিখো অর্ধেক শ্রীকান্ত লভ্যাংশ পাবে, তাহলে শ্রীকান্তের ভাগ্যে কত করবে 4, টোটাল ভাগ হবে 4 যোগ 5 যোগ 1 ইনটু 39 1 আর 0। সবার গায়ের অনুপাতে তাই এবারে এইভাবে বলি দাদা এটা হলো এই আমরা করে দিচ্ছি বেক হ্যাঁ। 4 বাই 5 ইনটু 9 1 5 0 দাও, কালকে কাজে যাচ্ছে সবথেকে ইজি 0 0 কেটে দাও, 4 দিয়ে করতে 4 9 60 আর 160 থেকে 4 বার দিলে 160 থেকে 4 বার দিলে 160 থেকে 4 বার দিলে 1 5 1 5 6 6 0 টাকা, মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা এরপরে কত আছে 70, লভ্যাংশ পাবে তাহলে 70 ভাগে আছে 5 নিচে 9 নিচে 10 3 9 1 5 0 0 5 75 আর 5 200 এবার ডাইরেক্ট করে দিলে 195 দাদা আমি তো নিলাম না এই দেখো পিটা ওই লাইনটা না করলে হয় এবার ওই 4 যোগ 5 যোগ 1 হয়ে না যায় না পিটার লভ্যাংশ পাবে, এই চলো তাহলে পিটার ভাগে বলছে 1 10 9 1 5 0 0 5 5 5 ওর তার সব দাদা ওষুধে লিখে দিতে হবে, আর তোমরা যদি দিয়ে দেবো ভালো আমার চোখটা দিতে অচল করো। দিতে তো দাদা আচ্ছা এবার চলে আসবে এই প্রশ্নের পর।
ক্লাস করায় বাড়ি থেকে না ওদের কাছ থেকে পড়বে দেখে আলাদা তারপরে এবার কি জানো না কি বলে খাতা ওইখানে গিয়ে বন্ধ করে দিবি তো বন্ধ করে আবার চালিয়ে রাখে হট ভিডিও করে ষোলোর এর এক দেখো সেটা কি বলছে। কি নাম্বার উত্তর দেখো, চলো যৌথ ব্যবসায় 3 জনের পরিমাণ যতক্ষণ 200 টাকা 150 250 টাকা একই সময়ে তাদের যৌথ অংশের অনুপাত কত হবে সেম অনুপাত যত টাকা ওরা বিনিয়োগ 4 করছে বছর 20 3 বছর 15 5 বছর 25 হ্যাঁ বিএফটা হয়ে যাচ্ছে 200 is to 150 is to ये कर दो 250 এটা সবকটা স্টুডেন্ট মিলিয়ে দাও 5 দিয়ে কাটো 4 is to 5 আমি তো এই ক্যালকুলেশন মাস্টার বাইরে ক্যালকুলেশন হ্যাঁ অসুবিধা কিছু নেই কিন্তু পরীক্ষার সময় মানসিক চাপে এগুলো ভুল হয় और माना नहीं करते দু একটা শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায়ী 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি হবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি বলতো প্রথমে তাহলে দুজনের টাকার অনুপাত বার করতে হবে না তাই না তাহলে আমরা প্রথম অনুপাত বার করব শুভেন্দু ও নৌসাদ এর মূলধনের উপর এর নিযুক্ত মূলধনের উপর শুভেন্দু কত দিয়েছিল মাত্র 1500 টাকা আর নৌসাদ আরো 1000 টাকা মানে 200 উঠে গেলে 15 10 5 দিয়ে কাটো 30 20 তাই না ওই অতএব শুভেন্দুর প্রতি শুভেন্দুর ক্ষতি কত হয় বলো শুভেন্দুর জন্ম অনুপাতে আছে 3 আর 3 আর 2 যোগ করলে 5 ইন্টু কত 75 টাকা ক্ষতি 5 দিয়ে 75 কাটলে 15 আর 3 15 কত হয় সজল 3 15 45 টাকা आंसर आंसर হচ্ছে 45 টাকা ঠিক আছে শুভেন্দু সমস্যা নেই এখন বাদ এর 2 ষোলোরে এর 2 3 বুঝতে পেরেছি হ্যাঁ এটা কি এর প্রতিমা শ্রেয়া এবং স্মিতা তিনজনের মোট 6000 টাকা দিয়ে কেনা শুরু করে। 1 বছর পরে প্রতিমা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশে 50 টাকা 100 টাকা 150 টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল কত 3000 টাকা এবার ভালো করে বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে কি যে যেরকমভাবে মূলধন যেই অনুপাতে মূলধন দেয় সে সেই অনুপাতে লভ্যাংশ পায় মানে লভ্যাংশ আর মূলধনের অনুপাত সবসময় একই থাকে তাহলে আমরা হচ্ছে কি তিনজনের লভ্যাংশের অনুপাত পাবো তাহলে কি লিখবো প্রতিমা শ্রেয়া এই পয়েন্ট দিলে ওকে প্রতিমা শ্রেয়া প্রতিমা শ্রেয়া ও স্মিতা তিনজনের লভ্যাংশের অনুপাত প্রতিমা কত দিয়েছিল আর প্রতিমা কত পেলো প্রতিমা পেয়েছে 50 টাকা পরের জন্য পেয়েছে 100 টাকা তারপরের জন্য পেয়েছে 150 টাকা তো আমরা ইজিলি শূন্য করে তুলে দিলে 5 10 5 মানে 5 দিয়ে কাটলে 1 2 3 এত হচ্ছে তাহলে মূলধনের অনুপাত যেটা হয় লভ্যাংশের অনুপাত সেম হয় তাহলে এখন কোশ্চেনে বলেছে কি কোন মেয়েটা স্মিতা কত নিয়ে যেতে বলতে স্মিতার ভাগ্যে কত পড়েছে ডিগ্রি পথে স্মিতা স্মিতা নিযুক্ত মূলধন তাহলে স্মিতা কত মূলধন দিয়েছিল 3/1 যোগ 2 যোগ 3 টোটাল মূলধনের পরিমাণ কত টোটাল মূলধনের পরিমাণ
যায় তাহলে নিচে কোনো তারপর আপনি একটা পেজে আছে পাঠা দেবে ওরা করে ইম্পর্টেন্ট আছে টার্মিনেট আছে আচ্ছা 16 এর আই তাহলে 16 তে রাইফিং করেছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল 500 টাকা 9 মাসের জন্য বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট দাম 69 টাকা হয় এবং বিমল লাভের 46 টাকা পায় এবার বিমলের মূলধন কত? আচ্ছা ভালো করে বুঝতে হবে দেখছি এখানে দেখো বলেছে যে অমল 500 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করেছে আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছে তাই তো তাহলে ব্যবসায় মোট লাভ হয় 69 বিমল লাভে কত পায় 46 টাকা পায় তাহলে বিমলের মূলধন অনুপাত কত? তো এই অঙ্কটা সলভ করার যেটা করতে হবে হচ্ছে এই অনুপাতের ভাগাটা মনে করতে হবে। আচ্ছা তাহলে ছোট দাও ছোট দাও আচ্ছা দাও না আমি করি। অফ অফ আর কি স্ট্যান্ডার্ড এই আগা লাগালে দিবে और स्टैंडर्ड चढ़ो स्टैंडर्ड चढ़ो ये देखना नाक लगा सकता এই ওটা কিন্তু আমরা মনে করবো না। ওটা ভেঙে গেলে ওই পুরোটাই বাতিল হয়ে যাবে cancel হয়ে যাবে। बड़ी बेवा না না এটা আমি করছি ও হয়ে গেছে যদি লভ্যাংশের অনুপাত 1:2 হয় লভ্যাংশের অনুপাত 1:2 তাহলে মূলধনের অনুপাত 1:2 হবে easy। তাহলে 750 যদি এখানে থাকে তাহলে এখানে 750 × 2 মানে 1500 হবে তাই না? धन्यवाद धन्यवाद स्मार्ट कॉलेज में অনুষ্ঠান হয় ধন্যবাদ দেয় লোক এই ভাড়া কথা তুমি আর ধন্যবাদ দেওয়া অমল ও বিমলের লোক এখানে অঙ্কটা ও আচ্ছা অঙ্কটা মাস দিয়ে হচ্ছে
কি এত বল পুলি খাবে না গো? নিয়োগ গল্প লেখার মধ্যে গল্প লিখবো না হিস্ট্রি লিখে দিলে ওর জীবন কালের বিমলে তাহলে আর শাহরুখ খান আমরা চিলি ওইটাকে ইয়ে করবে মানে প্রিয় বন্ধু মরিদিকে প্রিয় বন্ধু বিমল এক্স টাকা 6 বছর জন্য ধার করেছিল আমার কাছে তারপরে সে শ্বশুরে চলে গেল মানে আমি খাইলে যেগুলো হয় চিঠি লিখতে টাকা ধার করে মরে যায় লিখে দাও যে ইতি তোমার 6 দিয়ে 6 6 42 এ না শহীদ মদন ওরফে কুনাল ওরফে ও তোর তো খাওয়াতে না এমনি টিউশন কত টাকা কি করবে তোর তোর জন্য গরম লাগে না কি পেলে গরম কম লাগে কিন্তু সত্যি বাইরে কি হাওয়া হচ্ছে বাইরে হয় দারুণ আচ্ছা অনুপাতে 735 কে মানে কত 1 লাখ টাকা বাদ মূল্য বিল না দিলে আরে কি লিখে দিলাম বড় টাকা বহুত উৎসাহ সব তিন নম্বরেরও বল বলে কেন তাহলে অমল পেয়েছে কত 23 টাকা আর তোমার পেয়েছে 46 টাকা বলা আছে বইতে 9 minus 46 তাহলে 1 লিখো তাতে 750 x always to 1 তাতে x সমান 1 750 তিন মাস্টার দেখো তিন না এক দেয় না বল লিখে দিয়েছে বিমলের হিস্ট্রি আর শাহরুখ খানের ওই গাড়িতে বসেও বিমল খায় ক্লাস না ইনটু এটা ওরা মুখে খারাপ সেই গাড়িটা আগে যেটা ফল বা টুকরো করে রাখে বাইরে বেরিয়ে যায় হ্যাঁ বাইরে বেরিয়ে যায় ফুটো দিয়ে হিমালয় এডিট করে হ্যাঁ সবই এডিটিং ইউটিউবে সব আর সব থেকে বেশি এডিটের যন্ত্রপাতি ক্যামেরা আমাদের দেশে একটা মাসে আছে এই সব যত রাত হ্যাঁ কিছু কিছু ক্যামেরা আছে আর কিছু কিছু তিনটে আছে তার মধ্যে একটা কি করবে ও ভাড়া দেয় ক্যামেরা এডিট করার জন্য ভিডিও করার জন্য। কি আবার টানি সব আবার কি আরে বল কাহিনী সব বল বন্ধ করবে কেন সাধারণত কত টাকা রাখবে টাকা রাখবে না টাকা কাজে লাগবে কোথায় বলতো আবার আমাদের উন্নতিতে অথবা পরিবার করবে। বিদেশিদের সঙ্গে তুলনায় কাজে লাগবে কি? মাঝে মাঝে তুলনা করে লাভ এসেছে তো সব কত টাকা দিয়ে আমাদের খেটে খেটে কি হবে বাবা ছেলে গেলে
দিয়া কি রে ভাই বই পড়া তো লোক কামছে খেয়াল করে দেখো তো বললো আমি 500 টাকা 9 মাসের জন্য তাহলে আমরা কি লিখবো 500 ইনটু 500 ইনটু 9 অ্যান্সার এর ওই লিখুনি স্যার এই সেটা লিখতে হবে কিছু হচ্ছে না আর 600 টাকা 5 মাসের জন্য তাহলে 600 ওখানে সকালে যদি লিখি 500 ইনটু 9 বা 600 শূন্য শূন্য কেটে গেল 5 আর 5 কেটে গেল 3 দিয়ে 6 2 3 বাই 2 সমান 3 স্যার ওই একটা পড়া মুছে ওই একটা করে নিতে হবে আর ওই গল্পটুকু বলে দেওয়া হয়ে যাবে আর হয়ে গেছে এগুলো হচ্ছে এর গুলো এবার বি এর মুছে রয়েছে দিয়ে না তুই কত বলতে হবে করাবা চোদ্দ পনেরো করে শেষ করবো ওরা ঘন্টা জিএসসি করতে তো স্কুল আচ্ছা ষোলো চলছে কোশ্চেন নাম্বার ও সবগুলো সব শেষ করলো না না এই কটাই ষোলো করে দুটো ভুল হবে পারবে এই দুটো কাটা দিতে বিসি অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার তিনজন কেন 3 জন হতে পারে শেয়ার মার্কেট বিএম ও দাদা হ্যাঁ ওই এরপরে গল্পটা আর গল্প হতে একটু লিখেছি কি হবে সত্য লিখবো তো কতটা রাখবো পুরো কথা লিখে দাও তাহলে এইটুকু লিখবো তো কতটা ফাঁকা রেখে লিখবো এটা রেখে অঙ্কটা একবার এই বলে তো কমপক্ষে কত দরকার তোমরা তাহলে বুঝতে পারি না তুমি আর গল্পে 3 জন আমাকে 2 জন দরকার ভুল হবে ভুল আচ্ছা বিএ খাতা দেখি খাদের তো না টাকা দিতে বলো একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূল্য অনুপাত 504 রাজু মোট লাভে 80 টাকা পেলে রাজু মোট লাভে 80 টাকা পেলে আসিফ ভাই 100 টাকা তাহলে 80 আর 100 অনুপাত করে দেখতে হবে যে 504 হবে কি কিছু হয় তাহলে হ্যাঁ না হলে হবে না তোমার খাতা ওকে দিয়ে দিলে মুখ পড়ে একটা বলে দিলাম এই সেটটা হাই একটা মুখ পড়া এখন ধরে দিয়েছি আমি ওই দিকে ফাঁকা কত রাখবো দেখুন দেখুন ধরে ঝামেলা না করে অঙ্ক করতে পারছি বিয়ের একটা কি ভুল হ্যাঁ না বিয়ের আগে একটা হাতে তো ঢুকিস না বিয়ের সবচেয়ে কম 2 জন নিযুক্ত হলেই চলবে তাহলে এই প্রথমটা হচ্ছে আচ্ছা দুয়েরটা বলেছে যে মূলধনের অনুপাত 5:4 তাহলে লাভের অনুপাত আরে ইসি কথা লিখতে হবে না 100 ইস তো 8:100 দিয়ে কাটলে 4:5 তাহলে 5:4 আর 4:5 একই না মূলধনের অনুপাত যদি 5:4 হয় তাহলে লভ্যাংশের অনুপাত 5:4ই হবে অ্যান্সার কি হবে আমাদের কত কথা সি সি এর অংশীদারি কারবার ড্যাশ ধরনের অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের একটা হচ্ছে সরল একটা হচ্ছে মিশ্র ঢুকিস না রাত তো ঠিক আছে উত্তর হচ্ছে 2 ধরনের সরল কোনটা বলো তো যেখানে সবাই সমান সময়ের জন্য টাকা বিনিয়োগ করে সেটা হচ্ছে সরল আর হচ্ছে মিশ্র কোনটা ওই বছরের মাঝখানে টাকা বেশি দিল কেউ টাকা দিল নিল ওইটা হচ্ছে মিশ্র যে এরপরে আছে কি অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ী অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি সরল আছে দেখো সকল অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন দিয়েছে তাহলে এটা কেমন হবে সরল হবে তো সরল কারণ সকল তো সমান সময়ের জন্য দিয়েছে তাহলে এটা হচ্ছে সরল অংশীদারি কাজ কি বলেছে দেখি অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ী অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কাজ মিশ্র ভিন্ন ভিন্ন সময় কেউ 4 মাস কেউ 5 মাস কেউ 2 মাস এই হলো মিশ্র অংশীদারি কাজ এই হচ্ছে আমাদের এমসিকিউ আছে কম্পিউটার পড়াতে 17 তো বাড়িটা তো লিখতে হবে এই বিয়েটা করা আছে সেন
আছে, চেষ্টা করে আছি। চেষ্টা করলে মাথার প্যাঁচ খুলবে। ছুটি হবে একটু পরে, বিকেলে আগে লেন্স পড়ো। দাঁড়া, ওগুলো এগুলো লিখি। তুমি এখনো লিখবা? অ্যাকশন লাগে। তুমি পড়া করো। দাঁড়া, একটুখানি। তোমার কোন কাজ চলছে গো? ভুল ঠিকটা লিখো। লিখলে তারপরে হয়ে যেতে হবে আবার। আলোর পরে আছে আমাদের ইসলাম ওই ইসলামের ইয়ে তৈরি হবে। প্রিজমের অনেক ক্যাচালো জিনিস কিন্তু না। তারপরে lens। অ্যাকশন দাঁড়া, আর এক সেকেন্ড। তোমাদের হচ্ছে ওই কাঁচের স্ল্যাব, ওর মধ্যে প্রতিষ্ঠার তল বলে যে প্রান্তরিকা বলা হয়, ওই এগুলো করতে হবে। তাছাড়া আর কিছু না। তারপরে একবার আমরা ইয়ে দেখি, লেন্স চলে যাবে। এগুলো পড়াবো না। হ্যাঁ, এগুলো প্রচুর বড় বড় ক্যালকুলেশন আছে শুধু। কত পেজ? বুঝছে? কত পেজ? কত পেজ? পেজ নাম্বার হচ্ছে বইয়ের 46। আর তার থেকে বড় কথা ছিল বলতো, মানে তো এখনো ত্রিকোণমিতি হয়নি। মানে সাইন, কস, ওই জিনিসগুলো তো হয়। প্র্যাকটিক্যাল দেখা বললে। হ্যাঁ? প্র্যাকটিক্যাল দেখাও। দেখাও। এবার হ্যাঁ, দেখাও। যেগুলো যেহেতু হয়নি ওগুলো, সেহেতু এখন এই যে সাইন কস কি ক্যালকুলেশনগুলো তুমি বুঝতে পারো। বছরের শেষে যদি মনে হয় যে হ্যাঁ এই অংশটা আমার বড় প্রশ্ন আছে এই অংশ থেকে, তাহলে এগুলো আলাদা করবে। এখন যেসব শর্টগুলো হচ্ছে না, ওগুলো এগুলো হয়। বায়োমন্ডল ভেঙে রেড চলে বলতে যায়। মানে সোনার চাপ, কোন মেন, ওটা শুধু প্রধান। ওটার পেছনে আগুন একটু কমে যাবে। এই পুরো রকেটটা লাগে হচ্ছে এটা খোলার জন্য। ওরা খায় না। ওটা তো সেই করতে করতে ওটা আস্তে আস্তে আর আর এগুলো দেখা গেল কোনো একটা ইয়ে ওগুলো মহাকাশে বেশি হয়। লাস্ট লাস্ট কথা ব্যাপারটা হচ্ছে যে এখন এই ইলন মাস্ক বলেছে যে আমাদের রকেট ফিরে চলে আসে তো, আর আমাদের ইন্ডিয়ান রকেটগুলো কী করে বলতো, সমুদ্রের মধ্যে ফেলতে হয়েছে, সমুদ্রের মধ্যে থেকে ফেলেছে, সমুদ্রের মধ্যে থেকে ফিরে চলে আসে। আবার আগে আমাদের তেল করে চালিত। বুঝতে পারছি ভাই, ইলন মাস্ককে দেখতে সুন্দর লাগে, আবার সমুদ্রে যাও, জল ভরো, জল কাটো, কী দরকার। রাত্রি একদম পুরো যেরকম ভাবে হ্যাঁ, সেরকম ভাই করবে। হ্যাঁ, মানুষের চিন্তা ভাবনা কাউকে ভেবেছিল যে রকেট যাবে আবার ফিরে আসবে, ব্যাংকে জায়গায় এসে বসে যাবে। মানুষেরা ভাবতে পারে তখন রকেট হবে। সাইকেলের উপরে করে দিয়ে যাচ্ছে পার সাইকেল করে নিয়ে যাচ্ছিল, পার কিনে তো পরে। ওই টাটা কোম্পানির সাইকেল। আচ্ছা এবার লেন্সে চলে আসে। তাহলে 44 পেজ দিয়ে হবে তো। ওগুলো লেন্স, কত বিষয় লেন্স আমার 46। আচ্ছা লেন্স হচ্ছে কেমন বলো তো, লেন্স হচ্ছে দুটি গলীয় তল, দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল একটি সমতল দ্বারা সীমাবদ্ধ নিরেট কাঁচের অংশকে আমরা বলবো লেন্স বা প্রতিসারক মাধ্যম। এখানে বলছে কি লেন্স হলো দুটি গলীয় তল বা একটি গলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, তাকে আমরা কি বলবো, লেন্স। আচ্ছা লেন্সের যদি দুই দিকেই উত্তল তথা তাকে কি বলবো, উত্তল বা উত্তলোত্তল বা উত্তল লেন্স। যদি একদিকে উত্তল থাকে একদিকে সমতল থাকে তাকে বলবো কি, উত্তল লেন্স। হয়ে গেল। আচ্ছা আরেকটা হয় উল্টো, এরকম, ওটা কি অবতল না এটা হচ্ছে উভতল উপতল। ও তাহলে অবতল মানে উভতল উপতল লেন্স। আবার কি বলে দেবে? উভতল উপতল। অবতল অবতল হ্যাঁ অবতল ও তোর মাথা। আচ্ছা ঠিক আছে, অবতল এর বোঝা হচ্ছে কি দেখো লেন্সের, যে লেন্সের দুই সাইড সরু এবং মাঝের অংশটা মোটা, মানে একটা মাকুর মতো দেখতে, তাই কি বলা হবে, না উত্তল লেন্স। আর যে লেন্সের দুই পাশ চওড়া মাঝেরটা সরু, তাকে আমরা বলবো কি, অবতল লেন্স। আচ্ছা এবার বোঝা হচ্ছে লেন্সের উন্মেষ, মানে এটা মনে করো একটা লেন্স, তাহলে লেন্সের ব্যাস বরাবর দাগ টানলাম, হয়ে গেছে। এই যে বক্রতলটা আছে এর একটা ব্যাস বিন্দু আছে না, এই ব্যাসের এই বিন্দুটাকে আমরা কি বলবো, সরি ব্যাসার্ধের এই বিন্দুটাকে আমরা কি বলবো, উন্মেষ, লেন্সের উন্মেষ। আচ্ছা বলছি কি একটি লেন্সের কোনো গলীয়
যে গোলকের অংশ তাকে বলা হচ্ছে ওই গোলকের বক্রতা কেন্দ্র। মানে এই যে গোলীয় তলটা আছে এই গোলীয় তলটা যে কেন্দ্রের অংশ, যে কেন্দ্র থেকে গোলীয়টা তৈরি টানা হয়েছে তাকে আমরা কি বলবো, ওই লেন্সের কেন্দ্র। আচ্ছা এরপরে কি বলেছে যে আচ্ছা ঠিক আছে, উন্মেষ মানে হচ্ছে ব্যাস, উন্মেষ মানে হচ্ছে ব্যাস, মানে মনে করো লেন্সের এটা হলো লেন্সের মিডিল পয়েন্ট থেকে ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এদিকে 10 সেন্টিমিটার পেছন দিকে 10 সেন্টিমিটার, টোটাল তাহলে এইখান থেকে এতটাকে বলা হচ্ছে লেন্সের উন্মেষ। আর এই লেন্সটা এবং এই যে লেন্সের যে গোলীয় তল সেটা যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে লেন্সের বক্রতা। একদম ওই আগে যে লেন্সের কোনো লেন্সের দুটি তল গোলীয় হলে গোলীয় তল দুটির বক্রতা কেন্দ্র দুটি সমযোজী সরলরেখাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলা হয়। মানে এই যে মনে করো দুদিকে দুটো গোলীয় তল আছে, তাহলে এই লেন্সের দুটো বক্রতা কেন্দ্র পাবো, এদিকে একটা পাবো এদিকে একটা পাবো, তাহলে এই দুটোকে জুড়ে দিলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আমরা কি বলবো, প্রধান অক্ষ বলবো, তাকে প্রধান অক্ষ। একটি লেন্সে কোনো গোলীয় তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হচ্ছে কি বক্রতা। একটি লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলা, তার ব্যাসার্ধকে কি বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা তাহলে যেগুলো জিনিস বললাম একবার রিপিট করি। লেন্স কাকে বলছে, একটা ওটা হচ্ছে ওই কোশ্চেনের মধ্যে বলতো যদি লেন্সের বক্রতা ব্যাসার্ধ দেয় তাহলে উল্লেখ করবে যে লেন্সের বক্রতা ব্যাসার্ধ লিখবে না, যদি না উল্লেখ করতে না উল্লেখ করলে যে কোনো একটা লিখবে। আচ্ছা শোন, তাহলে সবার প্রথমে বললাম যে যদি একটা উত্তল আর একটা হয় অবতল অথবা সমান্তরাল, সমতল দ্বারা সমাবদ্ধ যে পরিসরক মাধ্যম তাকে আমরা বলবো লেন্স। লেন্সের দুই প্রান্ত সরু মাঝখানটা মোটা হলে উত্তল লেন্স, লেন্সের দুই প্রান্ত মোটা মাঝখানটা সরু হলে অবতল লেন্স। না শুধু অবতল লেন্স, অবতল লেন্স বলবো না। আচ্ছা আচ্ছা এখন এই যে লেন্স যে গোলকের অংশ তার যে ব্যাস পাচ্ছি, লেন্সের যে গোলকের অংশ তার যে ব্যাস পাচ্ছি তাকে আমরা কি বলবো, পুরোটা উন্মেষ। কি বলবো, উন্মেষ বলা হচ্ছে। আচ্ছা লেন্স যে গোলকের অংশ তার যে কেন্দ্র তাকে বলা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। লেন্স থেকে লেন্সের কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব বা লেন্স যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ তাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। হয়ে গেল। আচ্ছা এবার বলছি কি তোমাদের বলছি কি পেজ নাম্বার 47 পেজ বার করো। দেখো যে এইখানে চিত্র নাম্বার 5.29 এই যে তাইছি পেজো। এবার এইখানে কতগুলো ওই উপরেরটা এখানে বলছে যে এখানে যে এ নাম্বার চিত্র আছে সেটা বলছে ক্ষুদ্র লেন্স, মানে যার দুই প্রান্ত সরু মাঝে পেট ফোটা, এটা বলেছে ক্ষুদ্র লেন্স। তারপরে বলছে কি একটা তল সমতল একটা তল অবতল উত্তল, সেটা বলছে কি সমতলোত্তল লেন্স। সি নাম্বার ছবিতে দেখো লেখা আছে একটা তল উত্তল, সি নাম্বার ছবিতে দেখো একটা তল উত্তল একটা তল অবতল, তো এর একটা নাম আছে, এর নাম হচ্ছে কি অবলোত্তল। অবতলোত্তল এবার কি তুই মানা লেগে বুঝতে অবলম্বন না কি তোমরা দেখে মানে দুটো জিনিসকে একসঙ্গে বলছি। আচ্ছা এবার চলে আসো চিত্র নাম্বার 5.3 ঠিক আছে। এখানকার যে প্রথম ছবিটা আছে এ নাম্বার ছবি তাতে লেখা আছে যে দুটো পাশি অবতল, এটাকে বলা হবে ভাবতল। তল হচ্ছে অবতল, ভাবতল। কয়টাতে বলছি কি একটা তল অবতল একটা তল সমতল, এটাই কি বলবো সমাতলবতল। সমাতলাবতল মানে সমতল আর অবতল। তারপর এটা কি বলেছে কি লাস্টে এটা লেখা আছে উত্তলাবতল। এবার লেন্সের আলোক কেন্দ্রে চলে আসে,
अच्छा তার পাখিন দেখছে बड़ा मार वाला है আচ্ছা তাই ए अच्छा क्या रे ए কোনটা আছে बना दे ए कोई टाइम भूल कोई टाइम भूल एक घंटा पास এটা আটটা বাজতে চলবে কটা বাজে ও তাও তো বাজে আমি ভুল ঠিকই আছে আমি ভুল তো বডি চেকে দাও তো পড়ে যাবে এটা চলো চলো এটা কিছু দাও রাত দিলে না দিনের বেলা উপর নিয়ে তখনই ফোন ধরে হাত উপর নিতে হবে কি বলছে দুপুর করে পড়াবে হ্যাঁ ভালো লাগবে না এগুলো কি বলতো এরা মারা লুঙ্গি লুঙ্গি ইয়া সে এত লিঙ্ক করতে হবে খানে ডাকতে ভুলে গেছে আচ্ছা শোনো লেন্সের আলোক কেন্দ্র বিষয়টা হচ্ছে কি পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলো বেশি গেলে কোনো রকম ছুটি হয় না। ছুটি মানে কি? মানে তোমাদের আগের দিনে পড়িয়েছিলাম যে যদি এটা কোনো সমতল মাধ্যম হয় মানে ধরো জল আছে কোনো বায়ু আছে তাহলে যদি আলো এরকম অ্যাঙ্গেলে প্রবেশ করে তাহলে সেটা প্রধান অক্ষ হয় কাছে চলে আসে আছে না তাহলে ব্যাপারটা যে পথে যাওয়ার কথা ছিল সে পথে তো গেল না এই যে বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি ঠিক আছে আমরা লেন্সের ক্ষেত্রে আমি বলেছি তুমি পড়ো যাই হোক তাহলে এখন কোশ্চেন লেন্স এখানে বলছি লেন্সের ক্ষেত্রে বলছি কি যে বিন্দু দিয়ে বলছে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু দিয়ে যদি আলো প্রবেশ করে বুঝছে তাহলে আলোর কোনো চ্যুতি ঘটে না মানে আলোর কোনো চ্যুতি ঘটে না সেই অংশটাকে বলা হচ্ছে কি লেন্সের আলোক কেন্দ্র বুঝছে লেন্সের আলোক কেন্দ্র আচ্ছা ভালো করে দেখো ধরো এখান দিয়ে এটা একটা লেন্স আমি এখান দিয়ে লম্ব এঁকেছি এখান থেকে অবিলম্ব এঁকেছি এইখানে যে প্রবেশ করার সময় যে কোণ এই কোণের মান যদি ইনসিডেন্ট আই হয় আর লাস্টে যদি রিফ্রাক্টেড আর হয় তাহলে আই এর মান আর আর এর মান কত সমান হবে যখন এই নির্দিষ্ট বিন্দু দিয়ে আলোটা প্রবেশ করবে ঠিক আছে এই কেন্দ্রকে আমরা কি বলবো আলো কেন্দ্র কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে কি হয় পাতলা লেন্সে এত কিছু ঘটনা বিচার করা যায় না সেক্ষেত্রে প্রধান অক্ষের উপরে যে বিন্দু থাকে তাকে আমরা কি বলবো তার আলো কেন্দ্র এবার চলে আসো পেজ নাম্বার 48 অপসারী আর অভিসারী ক্রিয়া অপসারী আর অভিসারী ক্রিয়া মানে এই 5.3.3 বলছিল তো 5.3.3 বলছিল তো বলতে যখন দেখছি না আমি কিছু করছি আচ্ছা একটা উত্তর কি যা যা গেল শুরু হয়ে গেছে পুরো সব শুরু হয়ে গেছে
গাছের বাজারে এখানে রাস্তায় দুটো যেতাম। লেন্স এঁকে নিয়েছি। ভেঙে গেল। এখন মনে করো এই লেন্সে ভালো লাগছে। আবদ্ধ এটা ভালো। রশ্মি পতিত হচ্ছে, ঠিক আছে, সমান্তরাল রশ্মি পড়ছে, হয়েছে। তাহলে উত্তল লেন্সে যখন সমান্তরাল আলোক রশ্মি পড়ে তখন সেই রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়, একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়। মিলিত হয়, ঠিক আছে। তাহলে এই যে ঘটনা আলোক রশ্মি উত্তল লেন্সের সামনে চলে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, এই ঘটনাকে আমরা কি তুমি বলবো? লস্যি বলছো, লস্যি যুক্তি। রশ্মি না রশ্মি রশ্মি। এই শোনো, এই কি বললাম, যখন আলোক রশ্মি উচ্চ উত্তল লেন্সের মধ্যে দিয়ে যায় তখন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না? তো এটাকে এই ঘটনাকে আমরা কি বলবো? আলোক রশ্মি অপসারী না অভিসারী মনে হচ্ছে? অপসারী মানে কি বলতো, অপরের দিকে ছুটে যাবে। অপসারী মানে অপরের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ঘটনাকে আমরা কি বলছি? অভিসারী। উত্তল লেন্সকে আমরা কি বলি? অভিসারী লেন্স। উত্তল লেন্সকে কি বলা হচ্ছে? অভিসারী লেন্স। কিন্তু অবতল লেন্সে কি হয় দেখো, অবতল লেন্সে যে সমান্তরাল আলোক রশ্মি কিছু ঢুকবে সেটা কি হবে, আরো বাইরের দিকে ছিটকে যাবে, এক নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হবে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অপরের দিকে ছুটে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। তাই অবতল লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্সকে কি বলবো? অপসারী। অপসারী। আর অবতল লেন্সকে অভিসারী লেন্স। একই বলছি। না, তার মানে ওই 3.5.3.0 দিয়ে পড়া। একটু ওর উপর তোমার কথা শোনার মতো বিন্দু মাত্র আগ্রহ নেই। কেন বলো? তুমি তো বাহানাই দিবা। আমার তো দাদা পড়া হয়নি, আমি তো পড়া জানতাম না। একটু অল্প দিলে তো হয়। না, তাও লিখে দিতে হবে তো। বাংলা দিয়ে তো লিখে দিত। এই কি হবে? ও লিখে দিতে হবে না? আর বলতেই পারবো না, এই দিকে। ও বউদের মানে লিখে দেয়। বাড়ি, বাড়ি। মুম্বাই গেল দাদা। তা তোমার এখানে কি করে? পড়ার ব্যাপারে একটু মাচায় বসলে তো ঘুম পায় না। এখানে যে ঘুম এই পায় তো না। মাথা করে ওই গেল। হ্যাঁ। মাথায় মাংস কালকে রাত্রেও মাথায় বসছিল। হ্যাঁ। মাছ উড়ে এই সুকান্ত দেখছি মাছ সাইকেল রেখে মাছ ছিল সাইকেল রেখে বাড়ি চলে গেছে, বাড়ি চলে গিয়েছিল তো সাইকেল রেখে বসেছিল। সাইকেল থেকে বসছিল ওই যে মদন মেঘের শোন, আমাকে দেখে মদন তাড়াতাড়ি করে সাইকেল ব্যাস। ও ছিল, ও সাইকেল ছিল আমার। তুই ছিলি বেঁচে গেছিস। আমি ছিলাম না। আমি জ্যাঠার দোকানে গেছিল বলে আমি দাঁড়ালাম। কাকা, আমার জ্যাঠার দোকানে গেল যেটা বলে দাঁড়া আছে, ও দাঁড়ালাম তারপরে। ছিল না মাথায় ছিল না মাথায় ছিল তো সেটাই ওই একসাথে দুজন দাঁড়ালাম, জ্যাঠা ছিল। চলে আসবে তো বাপু ছিল আমি ওটা ভাই ছিল। আমি বলছিলাম দাঁড়ালাম, ওই জ্যাঠা ডাক্তার তারপরে 11টার দিকে বসছিল। 11টা আমার বাইরে পুরো রাখতে দেয় না। তুমি একটা করছো তো ডান্স দেখো। এখন বলছি বাবা, আজকে ডান্স বাবা নিজে নিজে ডান্স দেখাতে তোমাকে। হ্যাঁ? তুমি এবার বাহানা দিচ্ছ। ওইটা ওই অনুষ্ঠান হলে মাথায় বসতে দেয় পাগল আমার। মাথায় দেখি শার্ট পরে শুয়ে আছে পাগল হচ্ছে। কে? হ্যাঁ, আমি। 11টার সময় দেখি পড়ে ও, আছে। তুই আমার সাথে কি করছিলি রাস্তায়? তুমি দেখি আমাকে দেখতে স্পিকারটা গেছিলি। কি শুনবো? দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা কি বলবো? ফোকাস বিন্দু, ফোকাস পয়েন্ট। কি বলবো? Focus point. ফোকাস পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, তারপরে দেখবে যে মোটরসাইকেল যখন আলো বেরোয় না, দেখবে যে এক ফোঁটা যদি মোটরসাইকেলের কাঁচ হয়, ওর ভেতরে দেখবে একটা আলো এবং মাটির মধ্যে পড়ে, হয়েছে। আরেকটা আলো কিছু সুইচ টিপলে তাহলে উপরের দিকে পড়ে। হ্যাঁ। এই মাঝখানে যে এই পয়েন্টটা যেখানে আলো রশ্মিগুলো মিলিত হয় সেগুলোকে আমরা কি বলবো? ফোকাস পয়েন্ট। খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে দেখতে বললাম উত্তল লেন্সের ক্ষেত্রে সমতল আলো রশ্মি গুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত থাকে আমরা কি বলবো? ফোকাস পয়েন্ট। হয়ে গেল? আচ্ছা, এবার এই ফোকাস পয়েন্টের উপরে যদি আমি একটা তল আঁকি সেটাকে আমরা কি বলবো? ফোকাস তল। ঠিক আছে? কিন্তু অপসারী লেন্সের ক্ষেত্রে উল্টো জিনিস হয়। মানে ওই অবতল লেন্সের ক্ষেত্রে উল্টো জিনিস হয়। ওটা মনে হবে। অবতল লেন্সের ক্ষেত্রে হয় কি বলতো? অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলো রশ্মি হচ্ছে অভিসারী হচ্ছে। সুতরাং বেরোনোর পরে তো কোথাও গিয়ে মিলছে না। কিন্তু যে পয়েন্ট থেকে তারা বেঁকে যাচ্ছে সেই পয়েন্টগুলো যদি পেছন দিকে মানে যদি কেউ সামনে থাকে, সে কি ভাববে? লেন্সের পেছনে কোনো একটা বিন্দুতে আলো রশ্মিগুলো উৎপন্ন হয়েছে।
রশ্মিগুলো মিলিত হচ্ছে রশ্মি না, রশ্মি। রশ্মি তো রশ্মি হচ্ছে রশ্মি বলছিস রশ্মি সেটাকে আমরা কি বলবো অবতল লেন্সের ফোকাস বিন্দু আচ্ছা ফোকাস বিন্দুতে যদি আমি কোনো তল অঙ্কন করি তাকে আমরা কি বলবো ফোকাস তল। আরে না গো ও, আসলে অল্প না। ফোকাস দূরত্ব তুমি একবার এক গাদা পড়াবে জানো তো এত পড়াতে পার আসলে কি বলবো তোমার ট্রেনে উঠতে গিয়ে প্রতিদিন 3 কথা করে পড়া উচিত ট্রেনে উঠলে দিনে 100 কথা করে লেখা উচিত কত 100 এখন বাবা 100 কথা লিখতে গিয়ে তো আমার সে বলবো 7 জন্ম কেটে যাবে তাই না আচ্ছা যাই হোক শোনো এই বিষয়টা হচ্ছে যে কোনো একটা লেন্সের আলোক কেন্দ্র কোনো একটা লেন্সের আলোক আলোক কেন্দ্র থেকে ফোকাস পয়েন্ট ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা কি বলবো ফোকাস। আচ্ছা এবার চলে আসবো হচ্ছে যে কটা মাত্র ও আচ্ছা এবার কতগুলো পয়েন্ট আছে পরিমাপটা দাগে তুমি বেশি রাখো ও দা তোরা হ্যাঁ বলো। এই সহজে চশমা পড়ে এটা কি লেন্সে সজল বলো তাহলে চোখের চশমা ও বোতলের হয় না মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া করুন ফেস বায়োপিয়া ওটা কি জিনিস হার্ট রেট হাত নাড়া যাবে। আমার এটা ছিল 600 কথা এখন এগুলো 700 টাকা। তুই হার্ট রেট বেশি স্মার্ট হয়ে যাচ্ছে তুমি। এটা হচ্ছে problem। হাত না ধরে যদি হাত গেছে? তুমি গুলো তোমাদের থেকে বেশি স্মার্ট হয়ে যাচ্ছে ওটা হচ্ছে পাতলা লেন্স এইটা দিয়েও কিন্তু আচ্ছা তোমাদের লেন্সের মাধ্যমে কিভাবে প্রতিফলিত করতে হয় একটা ছবি দেখায় বাকি এগুলো দেখো লাগা শুরু করো আবার মনে করি একটা লেন্স সিনেমা কে দেখে কোন দিকে তো চলে না কুলে বলে এইখানে মনে করো একটা বস্তু আছে দেখেছি। এখানে এ বস্তু আছে তাহলে এ বস্তু দিয়ে দুটো আলোরশ্মি নির্গত হয় একটা আলোরশ্মি সোজা বেরিয়ে যাবে একটা আলোরশ্মি এর কেন্দ্রে আলো কেন্দ্র দিয়ে যাবে আর কে যদি বলে তুমি এই হ্যাঁ হ্যাঁ দিকে যাবে হ্যাঁ, ঠিক। এবার দেখবা এবার যে রশ্মিটা এখান দিয়ে সেই রশ্মিটা কি হবে এখান দিয়ে বেঁকে যাবে। তাহলে বেঁকে গেলে এই বিন্দু থেকে মিলিত হবে তাহলে দেখো তো মাথা ছিল উপরে এখানে মাথা থেকে যে আলোটা হলো সেটা নিচের দিকে না তাহলে এখানে যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা এইভাবে হবে। তাহলে বলো তো সেটা বাস্তবের থেকে ছোট না বড় ছোট হয়ে গেছে আচ্ছা আর সোজা না উল্টো এই ঘটনাকে কাজে লাগিয়ে আমাদের যত রাজ্যের ক্যামেরা কাজ করে আর বলে আমাদের চোখের মধ্যে সেম ভাবে এই প্রতিবিম্ব আর বলে
পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন হয়েছে। এরপরে হেডিং লেখা আছে উত্তর লেন্স দ্বারা অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠন হচ্ছে না। হ্যাঁ বলো। সেখানে ফার্স্ট লাইন কি লেখা আছে, উত্তর লেন্স দ্বারা প্রথম লাইনটা দেখো, বস্তুর অবশিষ্ট খর্বাকার মানে বস্তু থেকে ছোট সদ্বিম্ব পেতে বস্তুকে ফোকাস দূরত্বে দ্বিগুণ বা 2f অপেক্ষা বেশি দূরত্বে রাখতে হবে। ঠিক আছে, এলাম ফার্স্ট পয়েন্ট। তার মানে প্রশ্ন হচ্ছে এরকম কেন, মানে বস্তু যদি অনেক দূরে থাকে তাহলে উত্তর লেন্সে কেমন প্রতিবিম্ব করতে হবে, ছোট এবং উল্টো। আচ্ছা এইটুকুন হয়ে যাওয়ার পরে মাঝখানে অনেক ইতিহাস লেখা আছে। এবার লাস্টে লেখা আছে, হ্যাঁ লাস্ট লাইন। একদম লাস্টে দেখো লেখা আছে যে ফার্স্ট লাইনের উপরে দেয়। ঠিক আছে, দেখো লেখা আছে এখানে প্রতিবিম্বের সাইজ বস্তুর তুলনায় ছোট, তাই প্রতিবিম্ব খর্বাকার ও প্রতিবিম্বটি বস্তু অসাধারণ উল্টো, তাই প্রতিবিম্বটি অবশিষ্ট। উত্তর লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়। তোমাদের সূচি ছিদ্র ক্যামেরা কাউকে দেখিয়েছিলাম কি ক্যামেরা? ক্লাস 7 তো তুমি দেখছো কি ক্যামেরা? সূচি ছিদ্র ক্যামেরা, কিরা কেমন? মানে পৃথিবীর প্রথম ক্যামেরা। জিনিসটা এইভাবে ওই দেখো। আমি মেকানিজম মেকানিজমের ক্যামেরা মানে হচ্ছে একটা বক্স, কালো কালারের বাক্স হয়ে গেছে। বাক্সটার আমি এদিকে 3D আঁকছি যাতে ছবি আঁকতে পারি। এবার কি কাজ? 3D বাক্স। 3D আঁকতে বেশি 3D হয়ে গেছে। তাহলে বিষয়টা হচ্ছে যে এখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, যেটা বলে সূক্ষ্ম ছিদ্র। আর এই বক্সটা পুরো কালো কালারের হয় যাতে বাইরে থেকে মানে আশেপাশ থেকে আলো প্রবেশ করতে না পারে। এখন যদি এখানে কোনো একটা বস্তু, ধরো এ বস্তু আছে বুঝছে, তাহলে এ বস্তু থেকে আলো এর ভেতরে আসে, দেখা যায় যে এখানে যে ট্রেসিং পেপারের পর্দা আছে সেখানে উল্টো এ হচ্ছে, সেখানে উল্টো এ হচ্ছে। এর মানে কি, এই যে এ আছে এর মাথা থেকে আলো সেখানে আসছে আর এর পা থেকে আলো হচ্ছে ওখানে যাচ্ছে। এই ঘটনার জন্য উল্টো এ তৈরি হচ্ছে। তাহলে সূক্ষ্ম ফটোগ্রাফি কি হয়? হ্যাঁ, সূক্ষ্ম ফটোগ্রাফি। এখন যদি ফুটো এখানে 3টে থাকবে তাহলে এখানে 3টে প্রতিবিম্ব দেখা যাবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে পৃথিবীর প্রথম ক্যামেরা। এখন তুই বলছিস এটার মানে কি, এর বুঝে গেল না। বিষয়টা হচ্ছে যে আগেকার দিনে এর মতো ছবি তোলা হতো, ফটোগ্রাফি কি করে বলো তো। এরা আগেকার দিনে ক্যামেরা, প্রথম দিকে ক্যামেরা অনেক বড় সাইজ হতো, এই বড় সাইজ বাইরে রাখা হতো। ক্যামেরার সামনে গোল একটা ছিদ্র থাকতো যেখানে একটা উত্তর লেন্স লাগানো হতো। এখানে হয়ে গেল। তাহলে এবার বলে এখানে এ বস্তু আছে, এ বস্তু আছে, আর এই পেছনটা করে সাদা কালারের একটা পর্দা লাগিয়ে দিত যেখানে বস্তুর ছবিটা হয়ে গেছে। এটা পর্দাটা বলতো কাগজ বলতো কি দিয়ে এখান থেকে আলো আসতো, তারা আলো বসিয়ে এখানে উল্টো প্রতিবিম্ব দেখাতো, প্রতিচ্ছবি উঠতো। কোনো একটা মানুষই প্রতিচ্ছবির উপর পেন্সিলে স্কেচ করতো, দিয়ে ওই মানুষের ছবি উঠতো। ফার্স্ট একটা হয়ে গেল। 2 নম্বর, পরবর্তীতে যখন হাইট ডেভেলপ হয়ে গেল দেখা যাবে কি ফটোগ্রাফি প্লেটে যদি সূর্যের আলো পড়ে, রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্লোরিন উৎপন্ন হয়, অনেক কিছু হয়, সেখানে ছাপ সৃষ্টি হয়। ওইটাকে কাজে লাগিয়ে এখানে ফটোগ্রাফি প্লেট হলো। মানে সূর্যের আলো কোন অংশে পড়ছে না, যে অংশের ছবি আছে সেই অংশে সূর্যের আলো পড়ছে না, কিন্তু আশেপাশে যদি কোনো অংশ থাকে সেখানে সেই অংশে সূর্যের আলো পড়বে। তখন যেহেতু কি এই ফটোগ্রাফিতে গোলাকার একটা অংশের মাঝখানে উল্টো এ আসছে, মানে যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে রাসায়নিক বিক্রিয়া করছে, যে অংশে সূর্যের আলো পড়ছে না সেই অংশে রাসায়নিক বিক্রিয়া করছে না। ফলে তার ছবি দেখা আর লাস্টে ঘুরিয়ে দিতে রাস্তাটা উল্টো সোজা করে দিতে হবে। যে আজকের দিনও হয় এক্সরে, এক্সরে কি হয়, তোমার পা এখানে ঢুকে দাও, পায়ে একটা হাড় আর এখানে মোচড় বেড়ে গেছে। এবার এখান থেকে এক্সরসিগুলো যায় হয়ে গেছে, যেখানে মোচড় লেগেছে সেখান থেকে কি হয়, এক্সরসি বেরিয়ে চলে যায়। আর পেছনে কি থাকে, ফটোগ্রাফি প্লেট, তাই না, সেখানে কি হাড়ের ছবি ওঠে, কি ছবি ওঠে, যেখানে মোটা হাড় ছিল সেখানে এক্সরসি যেতে পারে না, তাই সাদা থাকে, তাই তো। কিন্তু যে অংশে এক্সরসি চলে যায় সেই অংশে ট্র্যাকের জায়গাটা কালো হয়ে যায়, তাই না। এই সেম প্রসেসে জিনিসগুলো কোথায় আসল কথা এটা। আমরা হ্যাকার ডাক্তার সব হয়ে যাবো। ব্যাপারটা কি বলো, তোমাদের পড়াশোনার সিস্টেমটা হচ্ছে কি তোমরা বেসিক জিনিসগুলো জানো এবং একটা যোগ্যতা অর্জন করো। মানে যে কেউ যদি বলে আমি প্র্যাকটিস করলে পারবো, হবে না, একটা নির্দিষ্ট জায়গায় গেছে আটকে যাবে। নাহলে আমাদের দেশে আইআইটি তৈরি হতো না, নাহলে এইসব স্মার্টফোন তৈরি হতো না। মানে এই ছোট ছোট একটা জিনিস তৈরি হতে কোনো একজন মানুষকে বা একটা টিমকে হয়তো প্রচুর রাত ঘুমানো হয়নি, প্রচুর খাটতে হয়েছে, প্রচুর মানুষের কথা শুনতে হয়েছে, এমন কিছু করার পরে একটা ছোটো ছোটো আবিষ্কার হয়। ছোটো জিনিস নেই, ঠিক আছে, জিনিসগুলো ভালো লাগে। আমরা
দিচ্ছি। এবার বিজ্ঞানের কিছু মানে বিজ্ঞান আবিষ্কার করে খালাস। একমাত্র আগেকার দিনে বিজ্ঞানীরা যেমন হচ্ছে নিকোলা টেসলা, টেসলার আজ পর্যন্ত যত কিছু মানে ইলেকট্রনিক্সে যা কিছু আছে ম্যাক্সিমাম টেসলা, ঠিক আছে। যেমন ক্যাপাসিটার, আমাদের মিটার, অ্যামিটার, অনেক কিছু আছে, ঠিক আছে। যেগুলো টেস্টিং করে না কত ভোল্টেজ গেল এলো সব লোক আবিষ্কার। এখন ওই লোক বাল্ব কি আবিষ্কার করেছিল? এডিসন। এডিসন বাল্ব আবিষ্কার করবো সব ফ্রি, বাল্ব আমার লাগবে না, সবাই আলো পৃথিবীর সব মানুষের জন্য দরকার। এখন বলা হচ্ছে আলো যে বাড়িতে লাগাবে সে বাড়িতে মিটার লাগাবে, মিটারটাই বাল্ব সবার জন্য, আলো সবার দরকার, আলো বিতরণ করে দাও সবাইকে। কিন্তু যে কারেন্ট যাবে সেটা আমি মানবো, আমার জানতে পারবো কারেন্টের টেকনোলজি আমার বড় ট্রান্সফরমার আমার, ওইটা হচ্ছে আগেকার দিনে বিজনেস মডেল ছিল। এই একটা ভালো কথা বলে ফেলেছে। পেজ নাম্বার 48 না পেজ নাম্বার 50। এবার হেডিং আছে উপরে উত্তল লেন্স দ্বারা অবশিষ্ট বিবর্ধিত সদ্বিম্ব গঠন আছে না? আচ্ছা এখানে প্রথম লাইনটা দেখাবো, উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর সহজ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে বস্তুর ও অনুরূপ ফোকাস মানে ফোকাস দূরত্বের চেয়ে বেশি কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখতে হবে। জাস্ট বাংলা লাইনটা পড়বা, এই ও কত ও এ কিছু করতে হবে, হয়ে গেল। আচ্ছা এরপরে লাস্টের লাইনটা পড়বো, এখানকার একদম লাস্টের লাইন দেখো লেখা আছে যে লেন্স প্রতিবিম্বটি প্রতি সাপেক্ষে বলো বাবা। অবশিষ্ট ওটা আগে নাই ওর আগের লাইনটা কোন দেখতে হবে না বলে দাদা হ্যাঁ প্রতিবিম্ব ওটা পুরো নাই তারপরে আর লাইনটা পড়ো। প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে উল্টো অর্থ লাইনটা পড়ে যায়, ঠিক আছে। এখন ছিল বোধহয়। আচ্ছা এর পরের পয়েন্টটা দেখো লেখা আছে উত্তল লেন্স দ্বারা সমশিষ্ট বিবর্ধিত অসৎবিম্ব গঠন। প্রথম লাইনটা দেখো, উত্তল লেন্স দ্বারা বস্তুর সমশিষ্ট বিবর্ধিত পেতে গেলে ওই ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখতে হবে, হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো লাস্ট লাইনে চলে আসবো, প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড় তাই প্রতিবিম্ব বিবর্ধিত বস্তুর সাপেক্ষে সোজা অর্থ সমশিষ্ট উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগে আদর্শ কাজের সাহায্যে ছোট ছোট রেখা পড়তে সুবিধা হয়। ঠিক আছে এবার চলে আসবো পরেরটা, অবতল লেন্সের সমশিষ্ট অতিবিম্ব গঠন লেখা আছে দেখো। এবার আমরা শিখবো প্রথম লাইনটা। আচ্ছা পুরি বেজে গিয়ে না না এই বিষয় করতে হবে না, লাস্টের লাইন চলে আসবো। লাস্টের লাইনে হচ্ছে যে মানে 51 পেজে আছে তাহলে লেখা আছে এখানে প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে ছোট, প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে সোজা এবং সমশীর্ষ। পরের লাইন দেখো লেখা আছে, পরের লাইন লাল দিকে দেখতে আছে অবতল লেন্স দ্বারা সরল প্রতিবিম্ব গঠন, হয়ে গেছে। এখানকার ভাষা অবতল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা অসৎ বস্তু দূরত্ব কম হলে অবতল লেন্স দ্বারা সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এবার বিষয়টা হচ্ছে কি পরীক্ষায় কোশ্চেনটা এইভাবে বলবে যে বলবে যে উত্তল লেন্সের দ্বারা অবশিষ্ট খর্বাকার সৎ বিম্ব কি করে গঠন করা যায়, তখন তোমাকে কিন্তু এই কথা বলতে হবে। ফার্স্ট লাইনটা যেটা দেখিয়েছিলাম, উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর অবশিষ্ট খর্বাকার সৎ বিম্ব পেতে বস্তুকে ফোকাস দূরত্ব থেকে লেন্সের ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে রাখতে হবে, তাহলে অবশিষ্ট খর্বাকার আর সৎ বিম্ব গঠিত হয়। এটুকুই তো রৈখিক বিবর্ধন অত দিন হয় না এটুকুই এখন রৈখিক বিবর্ধন কাকে বলে? পড়ে দিও না রৈখিক বিবর্ধনের জায়গাটা মোটা গাড়িতে লেখা আছে না, লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের উচ্চতা বা বহির উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। ওই সরল জায়গাটা ফল কেনার পড়তে সরল ক্যামেরার আগে না আলো আজকে শেষ হলো না। শুরু করেছিল যখন বানানো, 48 আচ্ছা ছেচল্লিশ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এই এখানে কিন্তু